নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে একটা খুব চর্চিত আইপিও নিয়ে কথা বলবো আর দুখানা ডিফেন্স সেক্টরের স্টকের ব্যাপারে কথা বলবো। তো এই কোম্পানিগুলোতে যারা ইনভেস্টমেন্ট করে রেখেছো তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যারা এখনো ইনভেস্টমেন্ট করনি, ইনভেস্টমেন্ট করবে করবে ভাবছো, বা এই ভিডিওটা দেখার পর তাদের মনে যদি মনে হয় যে ইনভেস্টমেন্ট করার মতো জায়গা আছে, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, একটাই কথা বলবো, এটা সম্পূর্ণ একটা এডুকেশন পারপাসের একটা ভিডিও এবং মার্কেটের কিছু নিউজ এবং আপডেট যেগুলো আমার কাছে আসে সেগুলো আমি তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি। বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। একটা কথা বলে দিই বন্ধুরা, আমি একটা লাস্ট ভিডিও একটা ছেড়েছিলাম যে টপ 3 কেমিক্যাল শেয়ার নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। সেখানে তিনখানা শেয়ারের নাম আমি বলেছিলাম। একটা হচ্ছে টাটা কেমিক্যাল, 2 নম্বর হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল, আর 3 নম্বর হচ্ছে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রি। তো এই তিনটে কোম্পানির মধ্যে অনেকের মধ্যে একটা কোম্পানিকে নিয়ে বিশেষ আগ্রহ দেখা দিয়েছে এবং তাদের অনেকের রিকোয়েস্ট এবং তাদের অনেকের কমেন্ট করে আমি যেটা বুঝতে পারি যে তারা এই কোম্পানির ব্যাপারে জানতে ইন্টারেস্টেড এবং একটা ডিটেলসে অ্যানালিসিস ভিডিও তারা চাইছে। এবং তারা এই জন্যই হয়তো ভিডিওটা চাইছে, ভবিষ্যতে হয়তো তারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য ভাবনা চিন্তা করলেও করতে পারে। তো বন্ধু একটা কথা বলি, আজকের ভিডিওটা সেই কোম্পানিটিকে নিয়ে আমি করতে পারবো না, কারণ দেখো এই সীমিত সময়ের মধ্যে বড় ভিডিও তো বানানো সম্ভব নয়। তো ছোট ছোট ভিডিও বানাই যাতে তোমাদের বোরিং ফিলও না হয়, কারণ যত বড় ভিডিও হয় কি হয় যে একটা বোরিংনেস চলে আসে। এই ভিডিওটা একটা আইপিও আর দুটো ডিফেন্সের স্টক নিয়ে আমি বলবো, এবং আগামী যে নেক্সট যে ভিডিওটা আসবে তো সেইখানে সেই স্টকটার ব্যাপারে তোমাদের সাথে আমি নিশ্চয়ই আলোচনা করব। সেই কোম্পানির নাম হচ্ছে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রি। অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা আমি আনবো। তো তোমরা চ্যানেলটিকে এইভাবেই সাপোর্ট করতে থাকো এবং চ্যানেলটিকে এইভাবে ভালোবাসা দিতে থাকো, এইভাবেই তোমাদের ভালোবাসা সবসময় আশা করতে থাকবো। বন্ধুরা একদম দেরি না করে ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই কাজে লাগবে। বন্ধুরা যে কথাটা বলছিলাম যে একটা আইপিও নিয়ে কথা বলবো, অনেকদিন পর লাস্ট টাটা টেকনোলজির আইপিও এসেছিল এবং আমরা দেখেছিলাম যে মার্কেটে কিরকম একটা পাগলের মতো একটা সাবস্ক্রিপশন হয়েছিল এবং যে লিস্টিং গেম সেটাও আমরা দেখেছিলাম। তারপর আরেকটা কোম্পানি এসেছিল যার নাম হচ্ছে ইরেডা, সরকারি কোম্পানি, সেখানেও আমরা দেখেছি। বাট অনেকদিন পর আবার আরেকটা কোম্পানি এসছে বন্ধুরা, এবং একটা খুব বড় গ্রুপের একটা কোম্পানি, বাজাজ গ্রুপের বাজাজ হাউজিং ফাইন্যান্স। ঠিক আছে, এই বাজাজ হাউজিং ফাইন্যান্সের একটা আইপিও এসছে এবং এই আইপিওতে ডেট ছিল 9 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রাইস বেন্ড কোম্পানি রেখেছিল 70 টাকা করে এবং লট সাইজ ছিল, মানে পার লটের সাইজ ছিল 214 খানা করে শেয়ার। ইস্যু সাইজ ছিল খুবই বড় সাইজের একটা ইস্যু সাইজ ছিল, 6560 কোটি টাকার অনেক বড় একটা সাইজ ইস্যু রেখেছিল কোম্পানি। কিন্তু সব থেকে সেটা অবাক করা বিষয়, এবং এত ইনভেস্টাররা আমার মনে হয় না কেউ সিঙ্গেল ডিম্যাট অ্যাকাউন্ট থেকে কিন্তু অ্যাপ্লাই করেছে, কারণ ফান্ডের সাইজ ছিল হচ্ছে 6560 কোটি টাকা। সে জায়গায় মানে বিডিং যে অ্যাপ্লাই প্রাইস হয়েছে, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যে 3,20,000 কোটি টাকা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তাই 6560 কোটি টাকা, তাই 3,20,000 কোটি টাকা, মানে বুঝতে পারছো যে কত টাকা মানে এই কোম্পানির মানে বিডিং এ লাগানো হয়েছিল। এবং আমার মনে হয় অনেকেই এই কোম্পানির শেয়ার অ্যালটমেন্ট পেয়েছে। যারা এখনো পাওনি তাদেরকে আমি বলবো যে তোমরা ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারো। তোমরা লিখবে www. গুগলে তোমরা গিয়ে দেখতে পারো, সেখানে কেফিনটেক তোমরা অ্যাপ্লাই, সেখানে কেফিনটেক বলে যে ইউআরএলটা আছে, ঠিক আছে, সেই ইউআরএল এ তোমরা টাচ করলে তোমাদের ওখানে অপশন চলে আসবে বাজাজ হাউজিং ফাইন্যান্সে ক্লিক করলে আবার দেখতে পাবে। চাইবে প্যান নাম্বার দেওয়ার পর সাবমিট করলে তোমাদের কাছে দেখিয়ে দেবে যে অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি। তো আগামী দিন মানে সোমবার হচ্ছে লিস্টিং ডেট আছে। একটা কথা বলি, মানডে লিস্টিং ডেট আছে, অনেকে হয়তো পেয়েছে অনেকে হয়তো পায়নি। তো আমার যেটুকু ধারণা এটা সেই টাটা টেকনোলজির মধ্যে কিন্তু একটা পাগল করা আইপিও হতে চলেছে। কারণ একটা জিনিস আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কিউআইবি থেকে যে অ্যাপ্লাই করা হয়েছিল প্রায় 209 টাইম, 209 টাইম অ্যাপ্লাই করা হয়েছে। নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 41 টাইমে অ্যাপ্লাই করা হয়েছে। রিটেল ইনভেস্টারদের থেকে 7 টাইম অ্যাপ্লাই করা হয়েছে। কোটা ছিল শেয়ার হোল্ডার, মানে যারা বাজাজ ফিনসার্ভ, বাজাজ ফাইন্যান্সের যারা শেয়ার হোল্ডার তাদের একটা স্পেশাল কোটা দেওয়া হয়েছিল, তারাও কিন্তু অ্যাপ্লাই করেছে এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 18 টাইম কিন্তু অ্যাপ্লাই
হয়েছে। সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই কোম্পানির জিএমপি, গ্রে মার্কেট প্রিমিয়াম বন্ধুরা বর্তমানে চলছে 111%। শেয়ারের প্রাইস বেঞ্চ ছিল 70 টাকা, সেখানে কিন্তু মানে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে 78 টাকা করে। যারা যারা অ্যালটমেন্ট পেয়ে গেছে তাদের তো বলবো যে মানে কপাল খুলে গেছে বলে আমার যেটুকু মনে হচ্ছে। প্রথম দিনই তাদের কিন্তু লিস্টিং গেন প্রায় ডবল হতে চলেছে, মানে হচ্ছে 100% প্রফিট নিয়ে তারা লিস্টিং গেন পাবে। প্লাস হচ্ছে যারা লাফিয়ে লাফিয়ে ইনভেস্ট করবে সেই লিস্টিং গেন হওয়ার পরে যেটা হওয়ার তো সেটা হবে, সেটা আমরা কালকে মানডেতে সকাল 10টার পরে লিস্টিং হবে, তো আমরা চোখ রাখলে সেটা দেখতে পাবো বন্ধুরা। ছিল বাজাজ হাউজিং ফাইন্যান্সের ব্যাপারে আপডেট, যেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম। কালকে সকলের চোখ রাখা উচিত, এবং যারা মানে মনে করছো যে ইনভেস্টমেন্ট করবে ভাবছো, তারা দেখতে পারো, ঠিক আছে। তো খুব বড় একটা গ্রুপের এবং ভালো কোম্পানি, একটা গ্রুপের কোম্পানি যেটা লিস্ট হতে চলেছে কালকে। আচ্ছা, এরপরে বন্ধুরা চলে আসবো, সেটা হচ্ছে ডিফেন্সের দিগ্গজ কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের একটা লেটেস্ট খবর মার্কেটে অলরেডি চলে এসেছে। সেটা হচ্ছে বন্ধুরা, এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিন্তু নবরত্ন স্ট্যাটাস ছিল, সেখান থেকে মহারত্ন স্ট্যাটাসে কিন্তু আপডেট হতে চলেছে, এমনটাই মার্কেটে খবর আছে। এই যে কোম্পানিগুলো হয় তারা ব্যবসার উপর রেভিনিউ এবং তাদের প্রফিট এইসবের উপর ডিপেন্ড করে কিন্তু 3 রকম ক্যাটাগরি বা স্ট্যাটাস কিন্তু তারা লাভ করে। একটা হচ্ছে মিনিরত্না, একটা হচ্ছে নবরত্না, একটা হচ্ছে মহারত্না। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এতদিন কিন্তু নবরত্ন স্ট্যাটাসে ছিল, আগামী কিছুদিনের মধ্যে আমরা একে মহারত্ন স্ট্যাটাসে দেখতে পাবো বলে আশা করা যায়, কারণ মার্কেটে এরকমই একটা খবর কিন্তু এসছে। তো মহারত্ন স্ট্যাটাস পেলে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কি এমন লাভ হবে, বা তার যারা ইনভেস্টার তাদের বা কি লাভ হবে। অবশ্যই ইনভেস্টারদের এটা জানা উচিত যে সে যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রেখেছে সেই কোম্পানির পুঙ্খানুপুঙ্খানু খবর যেন তার কাছে সবসময় আপডেট থাকে। তো বন্ধুরা, মহারত্ন স্ট্যাটাস পেলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে কিছু স্পেশাল পাওয়ার তার কাছে চলে আসে। যে কিছু জিনিস ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তার কাছে সরকারের পারমিশন লাগতো, সেখানে সরকার যদি বলতো হ্যাঁ, তবে সে সেটাকে আগে নিয়ে যেত, আর যদি বলতো না তাহলে সেই পারমিশনটা কিন্তু হতো না, অতএব সেটা ডিলে হয়ে যেত বা স্টপ হয়ে যেত। তো এখন সেই কিছু কিছু পাওয়ার তার কাছে এসছে, যেমন তার মধ্যে নাম্বার 1 পয়েন্ট যেটা হচ্ছে, কোম্পানি যদি চায় যে কোথাও সে নিউ ইনভেস্টমেন্ট করবে বা নতুন কোনো সাবসিডিয়ারি কোম্পানি খুলবে, সেক্ষেত্রে কিন্তু কোম্পানিকে গভর্নমেন্টের কোনো রকম পারমিশন নেওয়ার প্রয়োজন পড়বে না। তো এতে সুবিধা কি, কোম্পানি ধরো কোনো একটা নতুন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে, বা কোনো একটা ধরো ডিফেন্সেরই একটা প্রাইভেট ছোট কোম্পানিতে সে ইনভেস্টমেন্ট করবে, তো সে চাইলে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবে। বা নতুন একটা কোম্পানি, সে সাবসিডিয়ারি ছোট একটা কোম্পানি সে খুলতে পারে। যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে রামা স্টিল টিউব লিমিটেডকে নিয়ে। সে রামা স্টিল টিউব লিমিটেড একটা ডিফেন্সের সাবসিডিয়ারি কোম্পানি খুলেছে, রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড। যেরকম এগুলো যেমন প্রাইভেট কোম্পানি, তো এদের কাছে নিজেদের কাছেই পাওয়ার থাকে কোম্পানি সাবসিডি খোলার বা সেটাকে নিয়ন্ত্রণ করার এবং সেটা নিজেদের হাতে রাখার। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড যেহেতু গভর্নমেন্টের একটা এন্টারপ্রাইজ বা কোম্পানি, তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের পারমিশনের খুব প্রয়োজন পড়তো, নাহলে কিন্তু হতো না। তো সে এই ক্ষেত্রে কিন্তু আবার তাদের কাছে পাওয়ারটা চলে এলো, যেহেতু মহারত্ন স্ট্যাটাস সে পেয়ে যাবে। 2 নম্বর সুবিধা সে কি পাবে, দেশে এবং বিদেশে মার্জিং, মানে কোনো কোম্পানির সাথে মার্জ করে যাওয়া একটা পাওয়ার সে পেয়ে যাবে, বা কোনো কোম্পানিকে সে কিনে অ্যাকুইজিশন করতে পারবে, তার জন্য কিন্তু সরকারের কোনো পারমিশন লাগবে না। তো এই একটা পাওয়ার কিন্তু সে পেয়ে গেল। এক্ষেত্রে কি হয়, কোম্পানির কাছে অনেক ফান্ডের লিকুইডেশন বেড়ে যায়, যার ফলে কোম্পানি ইনভেস্টমেন্ট আরো বড় আকারে হয়, এবং তাতে শেয়ারের প্রাইসও তত্তর করে উপর দিকে ওঠে, এবং যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু এর লাভবান হয়। তাই মহারত্ন কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড প্রথম পাচ্ছে এরকমটা নয়, অনেকগুলো গভর্নমেন্টের কোম্পানি আছে যারা মহারত্ন কোম্পানি অলরেডি হোল্ড করছে। যেমন হচ্ছে ভেল, বিএইচইএল ভেল, তারপরে হচ্ছে বিপিসিএল, কোল ইন্ডিয়া, তারপর হচ্ছে গেইল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, তারপর হচ্ছে ইন্ডিয়ান অয়েল, তারপর হচ্ছে এনটিপিসি। এই এনটিপিসি কিছুদিন পর একটা কিন্তু তার সাবসিডিয়ারি দিয়ে কিন্তু এনটিপিসি গ্রিন বলে কিন্তু একটা আইপিও আনতে চলেছে মার্কেটে বন্ধুরা, ঠিক আছে। তো এনটিপিসি গ্রিনের যদি কেউ আইপিও পেতে চাও, তাহলে কিন্তু যে বাজাজের যেমন আইপিও এসছে, বাজাজ হাউজিং ফাইন্যান্সের, তাদের যেমন একটা কোটা ছিল, মানে যারা ইনভেস্টার কোটা, সেই কোটাতে কিন্তু তারা অনেক ইনভেস্টার কিন্তু আইপিও সহজেই পেয়ে গেছে বা পেয়ে যাবে। সেই রকম এনটিপিসির যারা শেয়ার হোল্ডার, তারাও কিন্তু এনটিপিসির শেয়ার হোল্ডার কোটাতে কিন্তু এনটিপিসি গ্রিনে অ্যাপ্লাই করলে পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। মানে সেটা কিন্তু এনটিপিসি গ্রিন যেটা আসতে চলেছে, সেটা কিন্তু একটা সম্পূর্ণ মানে গ্রিন এনার্জি সেক্টরকে নিয়ে এই এনটিপিসি গ্রিন কিন্তু কোম্পানিটা তৈরি হবে। এনটিপিসি গ্রিন আইপিওর মাধ্যমে সেটা মার্কেটে লিস্ট হবে, এবং সেটা এখনো ডেট ঘোষণা হয়নি। ঘোষণা হলে বন্ধুরা আমি তোমাদের কাছে নিশ্চয়ই আপডেট পৌঁছে দেবো। তারপরে আছে রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন, পাওয়ার গ্রিড কর্পোরেশন, ওএনজিসি।
এই কোম্পানিগুলো কিন্তু মহারত্ন স্ট্যাটাস অলরেডি কিন্তু হোল্ড করছে। আচ্ছা, মহারত্ন কোম্পানি হতে গেলে কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, যেমন হচ্ছে লাস্ট 3 বছর যে টার্নওভার, সেই টার্নওভার কিন্তু 25,000 কোটি টাকার উপরে থাকতে হবে, প্রফিট 2,500 কোটি টাকার থেকে বেশি থাকতে হবে, কোম্পানির গ্লোবালি যেন প্রেজেন্স থাকে। যেহেতু হ্যাল এই 3টে ক্রাইটেরিয়াকেই এখন ছুঁয়ে ফেলেছে অনেকদিন আগেই, তো মহারত্ন স্ট্যাটাস পাওয়ার দিকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। সে এক্সপোর্ট করছে, মানে গ্লোবালি তার প্রেজেন্স আছে। আচ্ছা, 25,000 কোটি টাকা তার টার্নওভার আছেই আছে, প্রফিট যে 2,500 কোটি টাকার প্রফিট সেটাও আছে বন্ধুরা। তো অলরেডি এই জিনিসগুলো হয়ে আছে বলেই কিন্তু হ্যাল কিন্তু এই মহারত্ন স্ট্যাটাসের দিকে নিজেকে এগিয়ে নিয়ে চলেছে। আচ্ছা, এরপরে যে ইন্টারেস্টিং স্টক সেটা হচ্ছে একটা প্রাইভেট ডিফেন্সের কোম্পানি। কোম্পানির নাম হচ্ছে বন্ধুরা জেন টেকনোলজি। এই জেন টেকনোলজি নিয়ে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, ডিটেলসে আমার ভিডিও বানানো আছে। যদি আমার পুরোনো ভিডিওগুলো যদি তোমরা দেখো, আজ থেকে ঠিক 6 মাস আগে মার্চ মাসের 6 তারিখ নাগাদ জেন টেকনোলজির একটা ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওতে তখন কোম্পানির যে শেয়ার প্রাইস ছিল 900 টাকার কাছাকাছি শেয়ার প্রাইস তখন চলছিল। তো আমি সেই শেয়ারের প্রাইসে আমি টার্গেট দিয়েছিলাম সেটা 5,000 প্লাস হয়তো যেতে পারে। তো আজকে বন্ধুরা সেই শেয়ারের প্রাইস হচ্ছে 1667 টাকায় লেভেলে ট্রেড করছে। মানে জাস্ট 6 মাসের মধ্যে 900 থেকে প্রায় 1700 টাকার লেভেলে কিন্তু ট্রেড করছে, এবং 52ই খাই 1970 টাকার লেভেলে কিন্তু অলরেডি টাচ করে চলে এসছে। মানে প্রায় এই 6 মাসের মধ্যে টাকা কিন্তু তার ইনভেস্টারদের দ্বিগুণ করে দিয়েছে বন্ধুরা, ঠিক আছে। সেই জায়গা থেকেই আমার মনে হয়েছিল কোম্পানিটা আগামী দিনে মাল্টিব্যাগার প্রমাণ হতে পারে। তো আমি নিজেও এই কোম্পানিতে ইনভেস্টেড হয়ে আছি। একটা কথা বলি বন্ধুরা, আমি নিজে কোম্পানিতে ইনভেস্টেড হয়ে আছি, তার মানে আমি কিন্তু তোমাদেরকে একবারও বলছি না যে ইনভেস্টমেন্ট তোমরা করো। আমি একটা কথাই বলবো যে আমার মনে হয় যে এই সেক্টরটা আগামী দিনের একটা কিন্তু মানে বুম হতে চলেছে। কারণ যে এক তো ডিফেন্সের সেক্টর, 2 নম্বর যে ডিফেন্সের যে আগামী দিনের যে যুদ্ধ বা যে কোনো দেশের সাথে যুদ্ধ হোক না কেন, মানে সেটা যে ওই ম্যান টু ম্যান যুদ্ধ হবে না এটুকুনি তোমরা ধরে নাও, ঠিক আছে। ড্রোনের মাধ্যমে যুদ্ধ হবে, ঠিক আছে, রকেটের মাধ্যমে যুদ্ধ হবে। তো এই কোম্পানিটা কিন্তু ড্রোন তৈরি করে বন্ধু। সে আমাদের ইন্ডিয়ান আর্মি থেকে শুরু করে নেভি, এয়ারফোর্স সবাইকেই তার ড্রোন সাপ্লাই করে থাকে। যে পুলিশ ফোর্স আছে তাদেরকেও ড্রোন সাপ্লাই করে থাকে, এবং বিদেশেও তার কিন্তু ড্রোন সাপ্লাই হয়। আমেরিকা থেকে শুরু করে ইউনাইটেড আরব এমিরেটস থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু বিদেশেও সে সাপ্লাই করছে। কোম্পানির কারেন্ট মার্কেট ক্যাপিটাল হচ্ছে 15,068 কোটি টাকা, আর কারেন্ট পি হচ্ছে 98, অনেকটাই ওভারভ্যালুড হয়ে ট্রেড করছে। আর কোম্পানি কিন্তু ডেট ফ্রি একটা কোম্পানি, মানে ধার দেনা কিন্তু মার্কেটে সেরকম কিছু নেই। লাস্ট 1 বছরে 114% তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে। 5 বছরে বন্ধুরা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে 2600%, ঠিক আছে। যে কোনো স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানি কিন্তু লং টার্মেই বন্ধুরা পয়সা বানায়, ঠিক আছে। ওই 1 মাস 2 মাস 6 মাসে কিন্তু পয়সা তুমি দেখতে পাবে না। বড় ক্যাপিটাল গেইন করতে চাও মিনিমাম 5 বছর কিন্তু ইনভেস্টমেন্ট করে রাখতে হবে। এবার বলি বন্ধুরা যে কেন আমি কোম্পানিটাকে নিয়ে আজকে আমি বলছি। কোম্পানিটাকে নিয়ে এই জন্যই বলছি, এক তো দেখো আমি 6 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ডিটেলসে দেখার ইচ্ছা আছে, তাহলে তোমরা আমার ডিসক্রিপশন বক্সে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সেখানে গিয়ে তোমরা চেক করে দেখে নিতে পারো। আর যদি নতুন করে কারোর যদি এই কোম্পানিটার ব্যাপারে জানার ইচ্ছা, তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের কাছে সেটা তুলে ধরার। আচ্ছা, কোম্পানিটাকে নিয়ে আজকে কেন আলোচনা করছি। কোম্পানিটাতে কিন্তু একটা কথা বলি, একটা নেগেটিভ ব্যাপার কিন্তু হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে প্রমোটাররা কিন্তু কন্টিনিউ তাদের স্টেক বিক্রি করছে। কিন্তু সেই জায়গায় বন্ধুরা যেটা মানে অবাক করে দেওয়ার মতো জিনিস, সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট, ঠিক আছে, বাড়ছে। যেটা আমি দেখলাম সেটা হচ্ছে বন্ধুরা জুন কোয়ার্টারে যে প্রমোটার স্টেক ছিল 55.07%, সে জায়গায় কিন্তু তারা স্টেক বিক্রি করেছে। আগস্টে তাদের স্টেক হয়েছে 51.26%, মানে স্টেক কিছুটা কমেছে প্রায় 4%-এর মতো। আর এফআইআইরা তাদের স্টেক কিন্তু বাড়িয়েছে। 3.09% ছিল জুনে, সে জায়গায় আগস্টে হয়েছে 5.86%, মানে হচ্ছে 3% এফআইআর স্টেক বেড়েছে ফরেন ইনভেস্টমেন্ট। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট 3.37% ছিল জুন কোয়ার্টারে, সে জায়গায় আগস্টে কিন্তু 8.10%, মানে প্রায় 5% কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে ডোমেস্টিক তারা কিন্তু বাড়িয়েছে। সে জায়গায় পাবলিকের কিন্তু আবার ইনভেস্টমেন্ট কিন্তু কমে গেছে, মানে হচ্ছে জুন কোয়ার্টারের স্টেক ছিল 37.94%, জায়গায় আগস্ট মাসে এসে দেখা যায় যে 34.29% কিন্তু পাবলিকের স্টেক হয়েছে, মানে পাবলিক প্রফিট বুকিং করে বেরিয়ে গেছে স্টেক থেকে, ঠিক আছে। আর আদার্স স্টেক কিছুটা আছে 0.48%, আদার্স হোল্ডিংও আছে। এই জন্য আমার মনে হলো বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই নিউজটা দিয়ে দেওয়া উচিত এই কোম্পানিটাকে নিয়ে।
6 মাস আগে যে ভিডিওটা বানিয়েছিলাম একটা হিউজ টার্গেট দিয়েছিলাম 5000। বন্ধুরা 5000 কেন, 10,000-ও যেতে পারে, ঠিক আছে? তার জন্য কিন্তু টাইম দিতে হবে, ঠিক আছে? অবশ্যই টাইম দিতে হবে। লং টার্ম ইনভেস্টার কোনো দিনও লস করে না যদি সঠিক ফান্ডামেন্টাল, সঠিক কোম্পানিতে যদি সে একটু ঘাপটি মেরে বসে থাকতে পারে, কচ্ছপের মতো, যদি খরগোশ না হয়ে কচ্ছপের মতো ঘাপটি মেরে বসে থাকতে পারে বন্ধুরা, আর স্লো মানে নীতি নিতে পারে, তাহলে কিন্তু বড় পয়সা তৈরি করার হাত থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ টাটা।